আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাজ শক্তি ক্ষমতার বেসিক শর্টে। তোমরা যদি কাজ শক্তি ক্ষমতা এই সম্পর্কে কোনো কিছু ধারণা নাই রাখো, তাহলেও আজকে ক্লাসটি করতে পারবে। আজকে ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হবে না। তবে তোমাদের এই ক্লাসটি বুঝতে একটু সামান্য গতি এবং বলের ধারণা রাখতে হবে, তাহলে তুমি ক্লাসটা করতে পারবে। আশা করব যে ধারণা না থাকলেও তুমি এই ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারবে। তারপরে চলো শুরু করি, কথা না বাড়িয়ে। যে তোমাদের প্রথমেই একটা গল্প বলি। পদার্থবিজ্ঞানের এক প্রফেসরের বাড়িতে একজন দারোয়ান আছে। দারোয়ান বসে বসে মানে পাহারা দেয়, বসে বসে বাড়ি পাহারা দেয়। এখন দারোয়ান বলল, স্যার আজকে অনেক কাজ করছি, আজকে আমাকে একটু ছুটি দিয়ে দেন। পদার্থবিজ্ঞানের ওই স্যার বলল, তুমি তুমি তো কোনো কাজই করো নি। কিভাবে? এটা পদার্থবিজ্ঞানের কাজ এবং বাস্তব জগতের কাজ দুটি ভিন্ন বিষয়, দুটি ভিন্ন সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের কাজ সম্পর্কে জানবো। তো চলো শুরু করি পদার্থবিজ্ঞানের কাজ সম্পর্কে। কাজ কাজ কাকে বলে? কাজ বলে বল, বল এবং বলের দিকে দিকে সরণের উপাংশের গুণফলকে উপাংশকে কাজ বলে। অর্থাৎ তুমি একটি বস্তুকে এফ বল প্রয়োগ করলা, বস্তুটি এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস সরণ ঘটলো এস। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কাজ হচ্ছে ডাব্লিউ হচ্ছে এফ এস। কিন্তু আরেকটা বিষয় দেখতে পারি, আমরা কাজ বলটা দিচ্ছি এইদিকে, কিন্তু সরণটা হচ্ছে এদিকে সরণ হয়ে এখানে চলে আসলো এস। তাহলে কাজ কি? এখানে কাজ হবে বল, ডাব্লিউ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণের উপাংশ cos থিটা। বলের দিকে সরণের উপাংশ, দেখো বল হচ্ছে এইদিকে বল হচ্ছে, এবং বলের দিকে সরণ হচ্ছে না, কিন্তু সরণ হচ্ছে অন্যদিকে। সরণের কিন্তু আমরা দুইটা উপাংশ দেখতে পাই। সরণের দুইটা উপাংশ হচ্ছে, একটা হচ্ছে s cos থিটা, আরেকটা উপাংশ হচ্ছে তার লম্ব বরাবর s sin থিটা। এখন বলের সংজ্ঞা অনুযায়ী কি বল হচ্ছে? বল এবং বলের দিকে সরণের উপাংশকে কাজ বলে। এই বল ঠিক আছে, বলের দিক কোনটা? এই দিক, বলের দিক হচ্ছে এইদিকে সরণের উপাংশ কত? s cos থিটা। তাহলে s cos থিটা, তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে আমরা বলতে পারি বল W ইকুয়াল টু F S cos থিটা। এখন কাজকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি? কাজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কাজ 3 প্রকার। এটা হচ্ছে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আরেকটা হচ্ছে শূন্য কাজ। ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। ধনাত্মক কাজ কি? ধনাত্মক কাজ হচ্ছে বল যেদিকে দিবে, ঠিক ওই দিকেই সরণটা ঘটবে। তাহলে বল হচ্ছে
তাহলেই ধনাত্মক কাজ হবে। অর্থাৎ বল তুমি যদি দাও এইদিকে, এফ বল যদি এইদিকে দাও, সরণ হতে হবে ঠিক এইদিকে এইদিকে এইদিকে, অর্থাৎ বল যে দিকে আছে ওই দিকে, তাহলে ধনাত্মক কাজ হবে, ধনাত্মক কাজ হবে। এফ এস ধরে এইগুলো আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন একটা জিনিস লক্ষ্য করতে পারো, এই উপাংশ ধরো এইদিকে এসটা ঘটলো, এই উপাংশ এস, এস এর একটি উপাংশ এইদিকে আছে এস কস থিটা। এখন থিটাটা কত হতে পারে? থিটাটা কত হতে পারে? থিটাটা হতে পারে, থিটা হতে পারে এখান থেকে 0 ডিগ্রি সমান, থিটাটা হতে পারে 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রির থেকে ছোট, এবং এইটাই হচ্ছে আমাদের ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের একটাই শর্ত হচ্ছে এখানে থিটার মান, মানে উপাংশের থিটার মান হবে 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির থেকে ছোট। ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ বলতে আমি এইদিকে বল প্রয়োগ করছি কিন্তু সরণ করতেছে এইদিকে, এইদিকে কোনো একদিকে, মানে বল যে দিকে প্রয়োগ করছি ঠিক তার বিপরীত দিকে, বিপরীত দিকে কোনো একদিকে সরণ করবে। তাহলে এখানে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এখানে থিটা কত হবে? এখানে থিটা হবে, এখানে থিটা হবে, থিটা হবে, এখানে থিটা হবে কত? এখানে থিটা হবে, থিটা হবে 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড় হবে থিটা, এবং 180 ডিগ্রির সমান অথবা ছোট হবে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি বল দিলাম এইদিকে এবং সরণ ঘটলো এইদিকে, বল দিলাম এইদিকে এবং সরণ ঘটলো এইদিকে, তাহলে আমি থিটাটা এইটা ধরলাম কেন, এইটা ধরলাম কেন? থিটাটা এইটা না ধরে এইটাও ধরতে পারি। তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, আমি বল দিলাম, এখন এই দুটাকে যদি আদি বিন্দুটা যদি এক করে ফেলি, কারণ ভেক্টর এই হচ্ছে একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি এবং সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এদের ভেক্টর স্থানান্তরের ফলে আমরা যদি বল এবং সরণকে একই বিন্দুতে নিয়ে আসি, মানে বল এবং সরণের আদি বিন্দু একই, তাহলে এদের মানের কোনো চেঞ্জ হবে না। মানের কোনো চেঞ্জ না হলে তুমি এখন দেখতে পাচ্ছ এখানে বলটা হচ্ছে কোনটা হচ্ছে থিটা, থিটার কোন দিকে হচ্ছে এই দিকে, তাহলে আমরা বুঝতে পারছি থিটাটা কেন এইদিকে হলো এইদিকে হলো না। আচ্ছা, আমরা আশা করি এইটুকু বুঝতে পারছি। এখন আমরা শূন্য কাজ দেখব, এখন আমরা শূন্য কাজ দেখব। আমরা দেখব একটা বল যদি এইদিকে করা হয়, তার 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রিতে যদি সরণ হয়, ঠিক 90 ডিগ্রিতে যদি সরণ হয়, তাহলে এটা হবে শূন্য কাজ, এটা হবে শূন্য কাজ। কিভাবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। থিটাটা কত হবে? এফ এস কস 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি আমরা জানি cos 90 ডিগ্রি ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, অতএব এখানে fs ইনটু 0 ইকুয়াল টু 0, তা w ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে 0 ডিগ্রি শূন্য কাজ হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট টপিক যাব। কাজের কত ধরনের কাজ আছে এবং কাজের শর্তগুলো কি কি তোমরা এটা বুঝতে পারছো। কাজের শূন্য কাজের শর্ত হচ্ছে থিটা হবে অল টাইম 90 ডিগ্রি। এখন আমরা কাজের একক এবং মাত্রা নিয়ে একটু আলোচনা করব। কাজের একক, কাজের একক হচ্ছে, তোমরা যদি আগে দেখো কাজের একক এফ কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এফ এর একক হচ্ছে নিউটন এবং এস এর একক হচ্ছে মিটার। কস থিটা একটি মাত্রাহীন রাশি, কস থিটার কোনো হবে না। এই নিউটন মিটারকে বিজ্ঞানের জুলের নাম অনুসারে জুল লেখা হয়, মানে আশা করি বুঝতে পারছো, জুল। এবং এর মাত্রা কি?
মাত্রা মানে এখানে কতগুলো মৌলিক রাশি বিদ্যমান আছে, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই কস থিটা যেহেতু মাত্রাহীন তাহলে আমরা এটাকে ম্যানেজ করে দিই, আগামীতে লিখবো না। তাহলে আমরা লিখতে পারি কাজের একক কি, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এম এ এস ইকুয়াল টু এম এ, এ আমরা জানি ভি বাই টি, মানে ডেল ভি বাই টি, অর্থাৎ লিখতে পারি এম ভি বাই টি এস। আমরা ভি কেও লিখতে পারি এম ভি এস বাই টি, এম এস স্কোয়ার বাই টি স্কোয়ার, টি স্কোয়ার। এখন এম এর মাত্রা যদি আমরা এম লিখি, এল এর মাত্রা যদি এল স্কোয়ার লিখি, তা এল এস এর মাত্রা যদি এল লিখি এবং টি এর মাত্রা যদি টি লিখি, তাহলে আমরা এর মাত্রা পাই এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আশা করি এটুকু বুঝতে পারছো। বল চ্যাপ্টারটা খুব একটা বড় না, তো আশা করব যত কম সময়ে সম্ভব এটি করে দেওয়ার, যত কম সময় সম্ভব এটি শেষ করে দেওয়ার ট্রাই করব। কাজ এইটুকুই আছে। এখন আমরা চলে যাব শক্তিতে। শক্তি। শক্তি শক্তি বলতে কি, শক্তি হচ্ছে কাজেরই আরেকটি রূপ। কিভাবে তুমি যতটুকু শক্তি আছে ঠিক ততটুকুই কাজ করতে পারবে, এটাই হচ্ছে শক্তির সংজ্ঞা আর কি। কোনো উৎস যতটুকু কাজ করতে পারে তাকে হচ্ছে শক্তি বলে, মানে এটাই হচ্ছে শক্তির সংজ্ঞা তুমি বলতে পারো। শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতি শক্তি। বিভব শক্তিকে প্রকাশ করে পিই দ্বারা, তো ম্যাক্সিমাম টাইমে আমরা প্রকাশ করি ইপি দ্বারা, এবং গতি শক্তিকে প্রকাশ করে হয় কে ই দ্বারা বা ইকে দ্বারা। আমরা সবসময় ইকে দ্বারাই গতি শক্তি প্রকাশ করব এবং বিভব শক্তি ইপি দ্বারাই প্রকাশ করব। তোমরা সুবিধার থেকে এটা মনে রাখতে পারো। বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর নির্দিষ্ট অবস্থার কারণে যতটুকু শক্তি জমা থাকে তাই হচ্ছে বিভব শক্তি। আর কোনো বস্তুর গতির কারণে যতটুকু শক্তি জমা হয় তাই হচ্ছে গতি শক্তি। তাহলে আমরা একটু লিখে ফেলি, কোনো বস্তুর অবস্থার কারণে অর্জিত শক্তি হলো বিভব শক্তি। আর কোন বস্তুর গতির কারণে অর্জিত শক্তি হলো গতি শক্তি। এখন আমরা বিভব শক্তি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব যতটুকু সম্ভব। দেখি একটু আলোচনা করি। বিভব শক্তি কোন বস্তু একটা উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, এম্বরের বস্তু একটা এইচ উচ্চতায় আছে, তাহলে এর বিভব শক্তি হবে বস্তুর ওজন
বস্তুর ওজন ইন্টু উচ্চতা, ওজন ইন্টু উচ্চতা, অর্থাৎ mgs ইকুয়াল টু ইপি ইকুয়াল টু mgs, ইপি ইকুয়াল টু mgs। এখন দেখো তোমরা বস্তুর ওজন কিন্তু স্থির থাকে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত। মানে বস্তুর যদি খুব অল্প উচ্চতায় উঠানো নামানো করা হয় তাহলে বস্তুর ওজনের খুব তারতম্য দেখা যায় না, মানে ওজন কোনো পরিবর্তন হয় না বললেই চলে, বা পরিবর্তন হলেও খুব নগণ্য, যতটুকু পরিমাপ না করলেও চলে, ত্রুটিতে হয় না, তাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে আমরা লিখতে পারি ইপি প্রপোর্শনাল টু এস, অর্থাৎ বিভব শক্তি বাড়বে, যত উচ্চতা বাড়বে ঠিক ততই বিভব শক্তি বাড়বে, এবং ঠিক যত উচ্চতা ঠিক কমবে বিভব শক্তি ততই কমবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব গতিশক্তিতে। এখন আমরা চলে যাব গতিশক্তি। বিভব শক্তি সম্পর্কে এইটুকুই আলোচনা ছিল, এখন আমরা চলে যাব গতিশক্তিতে। আচ্ছা, একটা প্রবলেম আমরা সলভ করে নিই আগে। একটি 5 কেজি ভরের বস্তুকে যদি 10 মিটার উচ্চতায় উঠানো হয় তবে বস্তুটির অর্জিত বিভব শক্তি কত? অর্জিত বিভব শক্তি কত? অর্জিত বিভব শক্তি কত? তাহলে আমরা লিখতে পারি ইপি ইকুয়াল টু mgs। এখানে m ইকুয়াল টু 5 কেজি, g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, h ইকুয়াল টু হলো উচ্চতা কত? 10 মিটার। তাহলে আমরা লিখতে পারি ইপি ইকুয়াল টু mgs, m এর মান কত? 5 ইন্টু 9.8 ইন্টু 10 সমান 490 জুল। ইপি ইকুয়াল টু 490 জুল। আশা করি বুঝতে পারছো। আবার রিভিউ করে দেই, রিভিউয়ের দরকার নাই কারণ এটা খুব সহজ ম্যাথ। না পারলে আবার দেখবে ভিডিওটা, একটু পজ করে দেখবে। এখন আমরা গতিশক্তি সম্পর্কে একটু আলোচনা করব। গতিশক্তি কি? গতিশক্তি আমরা লিখতে পারি গতিশক্তি সমান কৃত কাজ, অর্থাৎ ইপি ইকুয়াল টু ডাব্লিউ। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফএস কে লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ, তাই আমরা লিখতে পারি এম এ এস। আবার তোমরা যদি একটু দেখো আবার ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মানে এটা তো গতির সরকারি 4 নাম্বার সূত্র, তোমরা হয়তো মুখস্থ করেই ফেলেছো এতক্ষণে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এবার আমরা লিখতে পারি as ইকুয়াল টু s কে 2টাকে এই সাইডে নামে আসি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল টু as equal to m into v square minus u square by 2 into s। না সরি, as এর মানে তো আমরা বসালাম, as এর মান হচ্ছে এত,
আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি এটা কিন্তু বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা কি বলতে পারি? এটা হচ্ছে আদি গতি শেষ গতিশক্তি। শেষ গতি শক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। আদি গতিশক্তি আমরা লিখতে পারি এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এটাই মেইনলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তোমাদের কাজ শক্তি উপপাদ্যটা একটু দেখিয়ে নিলাম। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে কোন বস্তুর গতিশক্তির পরিবর্তনই হচ্ছে ওই বস্তুর কৃত কাজ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতেই পারি, এখানে যদি আমরা আদি গতিশক্তি ইউ ইকুয়াল টু 0 যদি ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন যদি আমরা হাফটা তো একটা ধ্রুবক, তাহলে আর এমটাও যদি ভরটাও যদি স্থির থাকে, তাহলে আমরা লিখতে পারি ইকে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। অর্থাৎ ইকে হচ্ছে ইকে মানে গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। আবার আমরা যদি ভিটাকে স্থির ধরি, এমটাকে পরিবর্তনশীল ধরি, তাহলে আমরা লিখতে পারি ইকে সমানুপাতিক এম। বস্তুর ভরের হচ্ছে সেম, বস্তুর ভরের সমানুপাতিক হচ্ছে গতিশক্তি। আমরা আশা করি বুঝতে পারছি। কাজ শক্তি উপপাদ্য তোমাদের পড়ানো শেষ। এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করি, প্রবলেম প্র্যাকটিস করি। প্রবলেম: কোন বস্তুর চলার সময় কোন 5 কেজি ভরের বস্তুর চলার সময় বেগ পরিমাপ করা হয়, কত দেওয়া যায়, 10 মিটার পার সেকেন্ড। তবে ওই মুহূর্তে বস্তুর গতিশক্তি কত? তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে বস্তুর ভর কত? বস্তুর ভর এম হচ্ছে 5 কেজি এবং বেগ ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন আমরা ইকে ইকুয়াল টু ওয়াট? আমাদের ইকে ইকুয়াল টু অজানা। আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 5 ইন্টু 10 স্কোয়ার ইকুয়াল টু 2.5 ইন্টু 100 ইকুয়াল টু 250 জুল। তো ওই মুহূর্তে বস্তুর গতিশক্তি হচ্ছে 250 জুল। এখন আমরা
শক্তির সংরক্ষণশীলতা নিয়ে পড়বো। আমরা শক্তির সংরক্ষণশীলতা নিয়ে পড়বো। তোমরা এই জীবনে যত দিনই পড়ছো না কেন, তোমাদের যতবারই শক্তি সম্পর্কে পড়ানো হয়েছে, তোমাদের একটা কথা যে অল টাইম মানে তোতা পাখির মতন মুখস্থ করা হয়েছে যে বস্তুর শক্তি কোনো শক্তি কখনো শেষ হয় না। শক্তি হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। শক্তির কখনো শুরু নেই, শেষও নেই, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। তাহলে এইটা আমরা কিভাবে এখন প্রুফ করব? এটাকে বলা হয় শক্তি সংরক্ষণশীলতা নীতি। কারণ আমরা এটাকে একটু প্রুফ করার ট্রাই করব, শক্তি সংরক্ষণশীলতা নীতিকে প্রুফ করার ট্রাই করব। আমরা শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতার নীতি শক্তির সংরক্ষণশীলতার নীতি সম্পর্কে একটু আলোচনা করব। আমরা প্রথমে একটা দৃশ্যগল্প চিন্তা করে নিই। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এই সি পয়েন্টে একটা বস্তু এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্টে এ পয়েন্টে বস্তুটি স্থির, বি পয়েন্টে বস্তুটি গতিশীল। সি পয়েন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে বস্তুটি পড়ার ঠিক পূর্ব মুহূর্তে যতটুকু বেগ ছিল ওইটাই তো সর্বোচ্চ বেগ হবে না, তার জন্য ওই সর্বোচ্চ বেগটা কত? সর্বোচ্চ বেগ হচ্ছে গতিশীল। তাহলে আমরা প্রথমে এ পয়েন্টে ধরি। এ বিন্দুর ক্ষেত্রে আমরা দেখি যে বস্তুটির ইপি ইকুয়াল টু কত? mgs। ইকে ইকুয়াল টু কত? ইকে ইকুয়াল টু 0, কারণ বস্তুটি কি স্থির। এখানে শুধু গতিশক্তি, এখানে শুধু বিভব শক্তি আছে, কোনো গতিশক্তি নাই। তাহলে আমরা মোট এনার্জি ইকুয়াল টু কত পাই? mgs প্লাস 0 ইকুয়াল টু mgs। এটা হচ্ছে টোটাল এনার্জি। এখন আমরা চিন্তা করব বি বিন্দুর ক্ষেত্রে। এটা হচ্ছে ভূমি ধরি, এটা হচ্ছে ভূমি। বি বিন্দুটি কিন্তু গতিশীল, আবার কিছুটা উচ্চতাও তার আছে। তার মানে এখানে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে, গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই থাকবে। তাহলে আমাদের বিভব শক্তি ধরি আমরা কতটুকু দেওয়া যায়? এই সম্পূর্ণটা তো এইটুকু x ধরি, আর এইটুকু হবে h মাইনাস এক্স। তাহলে আমরা দেন বিভব শক্তি ইপি ইকুয়াল টু হচ্ছে mg h মাইনাস এক্স। বিভব শক্তি হচ্ছে ওজন ইন্টু উচ্চতা। ওজন হচ্ছে কত? h মাইনাস এক্স। এইটুকু হচ্ছে ভূমি থেকে উচ্চতা, h বি বিন্দুর উচ্চতা হচ্ছে h মাইনাস এক্স, তাহলে h মাইনাস এক্স। তাহলে আবার ইকে ইকুয়াল টু আমরা লিখতে পারি mgs না সরি, ইকে ইকুয়াল টু লিখতে পারি হাফ mv স্কয়ার ভি স্কয়ার। এই কারণে তো মিলছিল না। এখন দেখি হাফ এম, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s প্লাস 2 gs হবে। এখানে এটা জি এতে পরিবর্তন হয়ে যাবে ইউ জিরো, কারণ আমাদের কোনো আদিবেগ জিরো আছে। এখান থেকে তো পড়া শুরু করছিল, এখানে কোনো বস্তুর আদিবেগ ছিল না, কারণ এটা স্থির ছিল। স্থির মানে আদিবেগ জিরো। তাহলে আমরা লিখতে পারি হাফ m ইন্টু 2gs। আমরা লিখতে পারি m g ও সরি তো x পড়ছে না, gx x ও এই x নিচে পড়ছে, x দূরত্ব নিচে
পড়ছে, তাহলে mg x তাহলে আমরা এখানে e ইকুয়াল টু লিখতে পারি mg h মাইনাস x প্লাস mg x ইকুয়াল টু mg h। আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব সি বিন্দুতে দেখো এখানে গতিশীল সর্বোচ্চ গতি কিন্তু এখানে উচ্চতা 0 বলা যায়, উচ্চতা ইপি ইকুয়াল টু 0। তাহলে এখানে লেখা যায় বিভব শক্তি 0 এবং গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারের মান কত, ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো এখানে h কেন হলো, h হলো এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে h, আমরা ধরে নিয়েছি তাই। আর ইউ তো 0 কারণ এ বিন্দুতে স্থির ছিল, তাহলে হাফ এম 2gh, এখানে 2 কে কাটে তাহলে হবে mgh। তাহলে এখানে ই হবে mgh 0 প্লাস mgh ইকুয়াল টু mgh। আশা করি বুঝতে পারছো। মানে আমরা তিনটা বিন্দুতে পরীক্ষা করলাম, তিনটা বিন্দুতে পরীক্ষা করে দেখছি যে গতিশক্তি চেঞ্জ হয় এবং বিভব শক্তিও চেঞ্জ হয়, কিন্তু এদের আলটিমেট যোগফল সেমই থাকে। তাহলে আমরা বলতেই পারি যে গতিশক্তি সংরক্ষিত হচ্ছে এখানে, মানে গতিশক্তি না, শক্তির কোনো চেঞ্জ হচ্ছে না এখানে, শুধু শক্তি বিভব শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে এবং গতিশক্তি থেকে বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং তোমরা বলতে পারো যে এখানে যদি পড়ে যায় তাহলে গতিশক্তি এখানে যদি পড়ে যায় তাহলে তো বাউন্স খাওয়ার পরে এক সময় তো বিভব শক্তিও 0 হয়ে যাবে, গতিও 0 হয়ে যাবে। তখন শক্তিটা কি হবে, তখন শক্তিটা শব্দ শক্তি হিসেবে রূপান্তরিত হবে, তাপ শক্তি হিসেবে কিছুটা রূপান্তরিত হবে, এরকম আর কি। বাধার কারণে কিছুটা ঘর্ষণ বলে রূপান্তরিত হবে, মানে ঘর্ষণজনিত কাজে রূপান্তরিত হবে। এই কারণেই আর কি গতি মানে শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায় বলা যায়, এক রূপ থেকে আরেক রূপে যায়, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এই নিয়ে আমি আরেকবার রিক্যাপ করে দিই। আমরা ভূমি থেকে ভূমির উপরে তিনটা বিন্দু আমরা চিন্তা করছি, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। এ বিন্দুতে স্থির ছিল, আমরা ধরি এ বিন্দুতে স্থির, বি বিন্দুতে গতিশীল। এখানে এ বিন্দু থেকে ফেলা হয়েছে, বি বিন্দুতে পৌঁছাইছে, x দূরত্ব অতিক্রম করছে এবং গতিশীল এবং সি বিন্দুতে এটি সর্বোচ্চ বেগে গতিশীল এবং এখানে কোনো উচ্চতা নেই। মানে ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে এই বেগটা আমরা নির্ণয় করছি। তাহলে আমরা এ বিন্দুতে যদি দেখি ইপি ইকুয়াল টু mgh, ইপি মানে বিভব শক্তি, mgh, mg মানে এই বস্তুটার ভর m এবং জি এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং mgh হচ্ছে বিভব শক্তি। এবং গতিশক্তি কি কোনো গতিশক্তি আছে না, বস্তুটা স্থির, এই বিন্দুতে বস্তুটা স্থির, তাই এখানে কোনো গতিশক্তি নাই। এখন আমরা যদি টোটাল এনার্জি হিসাব করি তাহলে ই ইকুয়াল টু ইপি প্লাস কে মানে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি বিভব শক্তি প্লাস গতিশক্তি ইকুয়াল টু mgh প্লাস 0, মানে ইপি ইকুয়াল টু 0 mgh এবং কে ইকুয়াল টু 0। তাহলে টোটাল এনার্জি হচ্ছে mgh। আবার বি বিন্দুতে যদি আমরা চিন্তা করি, বি বিন্দুতে এ বিন্দু থেকে ছাড়া হচ্ছে, এ বিন্দুতে ছাড়ার পর বি বিন্দুতে পৌঁছালে x দূরত্ব অতিক্রম করে টোটাল ভূমি থেকে h মাইনাস এক্স উচ্চতায় এখনো আছে। তার মানে এখানে একই সাথে বিভব শক্তিও আছে এবং গতিশক্তিও আছে, তার জন্য আমরা একটু হিসাব করি। বিভব শক্তি ইকুয়াল টু mgh মাইনাস এক্স। কেন বিভব শক্তি এখান থেকে এই বি বিন্দুতে উচ্চতা হচ্ছে h মাইনাস এক্স, সম্পূর্ণ উচ্চতাটা h এবং x ও অংশ নিচে পড়ছে, তাই h মাইনাস এক্স হচ্ছে উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু হাফ ইপি ইকুয়াল টু mgh মাইনাস এক্স এবং কে ইকুয়াল টু হাফ m ভি স্কোয়ার, কে ইকুয়াল টু হাফ m ভি স্কোয়ার। এবং এখানে আদিবেগ যেহেতু 0, মানে স্থির যেহেতু আছে, তাই আদিবেগ 0 ইকুয়াল টু হাফ m। তারপরে ভি স্কোয়ারের সূত্র জানি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে একটা সরকারি সূত্র।
মানে গতির সরকারি সূত্র এখানে এটা হয়ে যাবে জি, এসটা হয়ে যাবে এক্স এবং ইউটা হয়ে যাবে 0। তাহলে আমরা বুঝতে পারছি হাফ এম জি এক্স পরে এম জি এক্স, তারপরে ই মানে টোটাল এনার্জি, টোটাল দেই, টোটাল এনার্জি আমরা কত পাই? টোটাল এনার্জি পাই mgh মাইনাস এক্স প্লাস mgx, টোটাল mgh। এবং সি বিন্দুতে আমরা যদি দেখি, সি বিন্দুতে আমরা দেখতে পারি এখানে বস্তুটি সর্বোচ্চ বেগে গতিশীল, কিন্তু এখানে ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে ওই টাইমে উচ্চতা 0 হবে। তাহলে ই কে ইকুয়াল টু 0, কারণ আমরা জানি ই কে প্রপোর্শনাল না, ইপি প্রপোর্শনাল টু এইচ, মানে উচ্চতা যত বেশি হবে গতিশক্তি বিভব শক্তি তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ারকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh, এবং হাফ এম 2gh ইকুয়াল টু mgh ইকুয়াল টু ই ইকুয়াল টু 0 প্লাস mgh, এবং এই টোটাল আমরা লিখতে পারি mgh। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এ বিন্দুতে ইকুয়াল টু ই, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে 3 বিন্দুতে টোটাল এনার্জি mgh, টোটাল এনার্জি mgh, 3 বিন্দুতে mgh। তাই আমরা এই পরীক্ষা থেকেও বলতে পারি যে গতিশক্তি এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হয়, মানে গতিশক্তি না সরি শক্তি এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হয়, আলটিমেটলি সম্পূর্ণ শক্তি একই থাকে। তাহলে এখন আমরা কিছু প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা এই শক্তি সংরক্ষণশীলতার টপিক, এটা কেস 1 ছিল। এখন আমরা কিছু প্রবলেম করার পরে হেলানো তলে শক্তি সংরক্ষণশীলতা একটু দেখবো, শক্তি সংরক্ষণশীলতা দেখবো হেলানো তলে। তার আগে কিছু প্রবলেম সলভ করে নেই। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে নিই। আচ্ছা, প্রবলেম সলভ করাবো না এখন, প্রবলেমটা না হয় আমরা পরে একবার সলভ করাবো। এখন এখানে প্রবলেমটা হচ্ছে কি, আমি কিন্তু তোমাদের গতির গতি পড়িয়েছি এবং বল পড়িয়েছি, কিন্তু গতির একটা টপিক আমি বাদ রাখছিলাম। গতির টপিকটা হচ্ছে পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু। এখন যদি আমরা এটার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে যাই, তাহলে আমাদের এই দুইটা টপিক সম্পর্কে আমার একটু ধারণা থাকতে হবে। তাই যে আমি যেহেতু ধারণা তোমাদের দেই নাই, তাই ধরে নেব তোমাদের ধারণা নাই, তাই আমি এটা পড়াচ্ছি না, মানে কিছু করছি। আমি নেক্সট ক্লাসে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে তোমাদের ঠিক আইডিয়া দিয়ে দিব। তাহলে এখন আমরা আনত তলে শক্তি সংরক্ষণশীলতা দেখি। আমরা আনত তলে শক্তি সংরক্ষণশীলতা দেখি। শক্তির সংরক্ষণশীলতা, আনত তলে শক্তির সংরক্ষণশীলতা। ধরি একটা বস্তু এই তল বরাবর পড়ছে, হয় না, এই উচ্চতা এবং থিটা কোণে পড়ছে। আমরা 3টা বিন্দু চিন্তা করে নেব, 3টা বিন্দুতে আমরা হিসাব করব। 3টা বিন্দু একটি হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। না, এই টপিকও এখন দেখানো যাবে না, কারণ আমি পরন্ত বস্তুটা পড়াই নাই, তাই এটা এখন দেখানো যাবে না। আমি নেক্সট আর একটা ক্লাস নেব। পরন্ত বস্তু পড়ানোর পরে আমি গতিটা আবার রিভিউ করব, কারণ গতিতে আরেকটা টপিক বাদ আছে। তারপরে বলটা আরেকবার রিভিউ করব, তারপরে কাজ শক্তি ক্ষমতা আরেকবার রিভিউ করব। এইভাবেই তোমাদের বেসিক শর্টটা চলতে থাকবে। মানে আমার কিছু ভুল হয়েছে এখানে, শুরুতে বলে রাখি। আমি চাচ্ছিলাম যে এমন ভাবে পড়াতে, তোমাদের টপিকগুলো এমন ভাবে সাজাতে, যাতে
এমনভাবে সাজাতে যাতে তোমাদের একটা টপিক পড়ার পরে আরেকটা টপিক পড়তে খুব ইজি হয়, কোনো ব্যাক যাতে পোয়াতে না হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে, অলরেডি কিছু একটা ঝামেলা হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। তাই এই টপিকটা এমনি শুরু করি। চলো, নেক্সট টপিক কি আছে? সংরক্ষণ ছিল সাধারণত বস্তু। ক্ষমতা আছে এখন, কাজ শক্তি ক্ষমতা। এখন তোমাদের টপিক হচ্ছে ক্ষমতা। আর তাহলে শক্তির সংরক্ষণ ছিল ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কোনো উৎস একক সময়ে যতটুকু কাজ করতে পারে বা একক সময়ে যতটুকু শক্তি ব্যয় করে ঠিক তাকেই ক্ষমতা বলে। আমরা ক্ষমতার সংজ্ঞাটা লিখি, একক সময়ে কোনো উৎস যতটুকু যতটুকু কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে। এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ ক্ষমতা হচ্ছে একক সময়ে যতটুকু কাজ সম্পন্ন করে, তার মানে পি, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি মানে পাওয়ার, পি দ্বারা প্রকাশ করা হয় ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন এর সংজ্ঞা হচ্ছে হচ্ছে একক হচ্ছে জুল পার সেকেন্ড হওয়ার কথা, কিন্তু আমরা এটাকে বলি ওয়াট। এখানে ওয়াট না লিখে বার ডাব্লিউ লিখতে পারো, তাহলে হবে। ক্ষমতার আরেকটা একক হচ্ছে হর্স পাওয়ার। মনে রাখবা, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। 746 ওয়াট। এখন ক্ষমতার একক এবং মাত্রা সম্পর্কে একটু আলোচনা করব। একক সম্পর্কে তো আলোচনা করেই ফেলছি, এখন মাত্রা সম্পর্কে আলোচনা করব। আমাদের নিশ্চয় মনে আছে। আচ্ছা, মাত্রা সম্পর্কে আলোচনা করব। এখন P ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমরা জানি কাজের মাত্রাটা ঠিক হয়তো মনে আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর টি এর মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। টি এর মাত্রা হচ্ছে টি, আমরা লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স -3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তারপরে আমরা ক্ষমতাকে আবার সংজ্ঞায়িত করতে পারি এফ ইকুয়াল টু পি ইকুয়াল টু এফ এস বাই টি। এসটাকে আমরা কি লিখতে পারি? এটুকু লিখতে পারি এফ ভি। পি ইকুয়াল টু এফ ডি, এভাবেও লেখা যায়, একটা সূত্রের মাধ্যমে এগুলো করতে পারো। আবার পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এখন ক্ষমতা শেষ। এখন ক্ষমতা সম্পর্কে ক্ষমতার কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো, তারপরে আমাদের ক্ষমতার টপিকটা শেষ হয়ে যাবে। এই ক্লাসটা ছোট হবে একটু, কারণ আমি নেক্সট কোনো এক ক্লাসে আবার এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করব। তোমরা ততক্ষণ ধৈর্য ধরে দেখতে থাকো। ক্ষমতা প্রবলেম 1। কোনো বস্তুর উপর 1 সেকেন্ড যাবত 2 সেকেন্ড যাবত 2 নিউটন বল প্রয়োগ করা হয়, ফলে বস্তুটি বলের দিকে
গোলের দিকে 2 মিটার অগ্রসর হয় উৎসের ক্ষমতা কত? উৎসের ক্ষমতা কত? তাহলে আমরা লিখতে পারি P equal to Fs by T। F এর মান কত? F এর মান হচ্ছে 2, S এর মান হচ্ছে 2, T এর মান হচ্ছে 2, উৎসের মাত্রা হচ্ছে 2 ওয়াট। তাহলে উৎসের ক্ষমতা হচ্ছে 2 ওয়াট। এখন আমরা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি সম্পর্কে আলোচনা করব। তোমাদের এই ক্লাসটা বেসিক ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং এর যতটা গভীরে যাওয়া যায় ঠিক ততটা গভীরে যাব ইনশাআল্লাহ। দেখি কি হয়। এখন আমরা কর্মদক্ষতা সম্পর্কে জানব। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে কোনো উৎস যতটুকু ক্ষমতা প্রয়োগ করে কিন্তু যতটুকু ক্ষমতা কাজে লাগে এর অনুপাত, যতটুকু ক্ষমতা কাজে লাগে এবং যতটুকু ক্ষমতা প্রয়োগ করে এর অনুপাত। তোমরা যখন তাপগতিবিদ্যা পড়বে তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে দেখবে যে সম্পূর্ণ শক্তি কাজে পরিণত হতে পারে না, কিছুটা অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তরিত হয়। তাই তোমরা জেনে রাখো যে সম্পূর্ণ শক্তি কখনো কাজে রূপান্তরিত হয় না। তাই এফিসিয়েন্সিটা আমরা নির্ণয় করব। আর বুঝতেই পারছো হয়তো, আমরা লিখতে পারি এফিসিয়েন্সিকে আবার ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইকুয়াল টু ই আউটপুট বাই ই ইনপুট, মানে যতটুকু শক্তি তুমি প্রদান করছো বা যতটুকু শক্তি তুমি পাচ্ছ তাই হচ্ছে ইটা ইন্টু 100%, তার শতকরা। আশা করি বুঝতে পারছো। এখন ইটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এই ক্লাসটা এখানে রাখছি আমি। ধন্যবাদ।